আজ পড়ব বনফুলের লেখা ক্যানভাসার। বনফুল বাংলা সাহিত্যের একটা খুব বিখ্যাত নাম। ওনার আসল নাম ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়। ওনার সম্বন্ধে যাবতীয় লেখক পরিচিতি তোমরা বইয়ের ওপরের এই বক্সের মধ্যেই পেয়ে যাবে। গল্পটা শুরু করা যাক। ক্যানভাসার, বনফুল। কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী। কলহ মানে ঝগড়া, অর্থাৎ ঝগড়ার মূল কারণ হলো কাত্যায়নী। কাত্যায়নীর কাব্যস্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্তবারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল, সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত, তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না। আচ্ছা, কাত্যায়নীর কাব্যস্ফুলিঙ্গ কথাটির অর্থ হলো জেনারেলি রুডভাবে কিছু বলা, অর্থাৎ স্ফুলিঙ্গ মানে হচ্ছে আগুনের ফুলকি, অর্থাৎ এমন কথা যেটা আগুনের ফুলকির মতো গিয়ে পড়লো। কোথায় পড়লো? ভৈরবের চিত্ত বারুদে। চিত্ত মানে মন। আচ্ছা, বারুদ, চিত্ত বারুদ মানে মনের মধ্যে জমে থাকা যে রাগ। সত্যিকারের বারুদ তো আর নেই মনের মধ্যে, তাহলে চিত্ত বারুদ হলো মনের মধ্যে জমে থাকা রাগ। নিপতিত হওয়া মানে পড়া। তাহলে কাত্যায়নীর আগুনের ফুলকির মতো বাক্য মানে কথা যখন ভৈরবের মনের মধ্যে জমে থাকা রাগের ওপর পড়ল, অন্তর্বিপ্লব ঘটাইতেছিল। আচ্ছা, অন্তর্বিপ্লব ঘটানো মানে হচ্ছে একটা বিস্ফোরণ ঘটলো, মানে একটা এক্সপ্লোশন হলো। কেন? কারণ ভৈরব আগে থেকেই রেগেছিল এবং কাত্যায়নীর রুডভাবে কথা বলা ভৈরবকে আরও বেশি রাগিয়ে দিল। সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত, তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না। মানে সেই সময়ে যদি ক্যানভাসার হীরালালের সঙ্গে ভৈরবের দেখা না হতো, তাহলে এই কাণ্ড ঘটত না। আচ্ছা, ঝগড়ার কারণ কি সেটা দেখা যাক। কাত্যায়নীর বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ। শৌখিন মানে লাক্সারিয়াস, মানে কাত্যায়নী অনেকদিন ধরেই একটা দামি লাক্সারিয়াস শাড়ি কিনতে চাইছে। বেকার ভৈরব অর্থাভাব প্রযুক্ত সে শখ মেটাইতে পারে নাই। মানে ভৈরব বেকার, সে কোনো কাজ করে না, তাই অর্থাভাব প্রযুক্ত সে শখ। আচ্ছা, অর্থাভাব প্রযুক্ত মানে হচ্ছে যে শখ মেটাতে অর্থের প্রয়োজন। অর্থাভাব প্রযুক্ত মানে অর্থের প্রয়োজন যে শখ মেটাতে। ভৈরব যেহেতু বেকার, সেই জন্য সেই শখ যেটার জন্য টাকার দরকার সেটা সে মেটাতে পারেনি। কিন্তু স্ত্রীকে এই স্তোকবাক্যে ভুলাইয়া রাখিতে চাহে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে। মানে স্ত্রীকে অর্থাৎ কাত্যায়নীকে সেই মিথ্যা সান্ত্বনা, স্তোকবাক্য মানে মিথ্যা সান্ত্বনা, আমি প্রত্যেকটার মানে নিচে নিচে বা ওপরে পাশে এরমভাবে লিখে দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। অর্থাৎ মিথ্যা সান্ত্বনা দিয়ে সে ভুলিয়ে রাখতে চায় যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে। আচ্ছা, বাবুয়ানি মানে হচ্ছে খুব লাক্সারিয়াস লাইফ লিড করা, সেইটা সে অপছন্দ করে। এবং এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্নে যাইতেছে। সুতরাং মানে বিলাস লালসা মানে কি? বিলাস মানে হচ্ছে খুব মানে ওভার স্পেন্ডিং করা, লালসা মানে লোভ, অর্থাৎ এই যে এই ওভার স্পেন্ডিং হচ্ছে, এই যে লোভ, এর জন্যই দেশটা উচ্ছন্নে মানে অবনতি হচ্ছে, ডাউনফল হচ্ছে দেশের। সুতরাং মানে কাত্যায়নী একটা সুন্দর দামি শাড়ি কিনতে চায়, কিন্তু ভৈরব সেই শাড়িটা কিনে দিতে পারছে না, কারণ তার কাছে টাকা নেই। কিন্তু সে কাত্যায়নীকে কি মিথ্যা সান্ত্বনা দিচ্ছে যে এইসব লাক্সারি করে লাভ নেই, এবং এইসব লাক্সারি করার জন্যেই, ওভার স্পেন্ডিং করার জন্যেই দেশের ডাউনফল হচ্ছে। কাত্যায়নী পতিব্রতা হইলেও স্তোকবাক্যে ভুলিবার পাত্রী নহেন। মানে কাত্যায়নী পতিব্রতা মানে হচ্ছে স্বামীর প্রতি ডেডিকেটেড হলেও স্তোকবাক্য অর্থাৎ মিথ্যে সান্ত্বনায় ভুলে থাকবার পাত্রী নন।
তিনি বললেন, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? আচ্ছা, এটা একটা সিমিলি অর্থে বোঝাচ্ছে যে যার হাই তুলতে চোয়ালে অর্থাৎ জতে ব্যথা করে তার আবার বন্দুক ঘাড়ে করা কেন, মানে সত্যিকারের বন্দুক ঘাড়ে করছে না, অর্থাৎ একটা বড় কাজের দায়িত্ব নেওয়াকে বলছে। সেই বড় কাজটা কি? এক করার মুরদ নেই, বিয়ে করতে যাওয়া কেন তার, মানে যার একটা ছোট কাজ করতেই যার কষ্ট হয় তার একটা বড় দায়িত্ব ঘাড়ে নেওয়া কেন, সেটাকেই এখানে চোয়ালে খিল ধরা আর বন্দুক ঘাড়ে করার সাথে তুলনা করছে। এক করার মুরদ নেই মানে করা হচ্ছে আগেকার দিনের একটা মানির ইউনিট ছিল করা। তো এক করার মুরদ নেই অর্থাৎ এক পয়সা রোজগার যে করতে পারে না সে বিয়ে করতে যায় কেন? সে কাত্যায়নী বলছে, কাকে বলছে? ভৈরবকে বলছে, কারণ আমরা আগের পাতাতেই দেখেছি যে ভৈরব বেকার, সে আনএমপ্লয়েড, সেই কারণে কাত্যায়নী তাকে বলছে। নিদারুণ কথা, নিদারুণ মানে দুঃখের। উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। উত্তপ্ত মানে রেগে থাকা, হিটেড। রেগে থাকা ভৈরব মাথায় খানিকটা তেল চাপড়িয়ে হনহন করে বাইরে বেরিয়ে গেল। দ্বীপ্রহরের রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে। দ্বীপ্রহর মানে দুপুরবেলা, দুপুরবেলার রোদে চতুর্দিক পুড়ে যাচ্ছে, মানে বাইরে খুব রোদ, সেই রোদের মধ্যেই বাহির হইয়াই সম্মুখে দেখিল নিম গাছ, মানে বাইরে বেরিয়েই ভৈরব সামনে, সম্মুখে মানে সামনে, দেখলো একটা নিম গাছ। সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই, দাঁতন মানে দাঁত মাজা, মানে সকাল থেকে ভৈরবের এখনো দাঁত মাজা হয়নি। ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙিল। আগেকার দিনে গ্রামগঞ্জে লোকজনরা নিম গাছের ডাল দিয়ে, ছোট ছোট ডাল দিয়ে দাঁত মাজতো। তো ভৈরব কি করলো, নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মানে নিচের দিকের একটা ডালকে নামিয়ে এনে তার সামনের দিকের একটা শাখা, একটা ব্রাঞ্চ ভেঙে নিল, ভেঙে নিয়ে সেটা দিয়ে দাঁত মাজতে লাগলো। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে। মানে এই মাজন চাই, ভালো দাঁতের মাজন, এই আওয়াজটা শুনে ভৈরব পিছন দিকে ফিরল, ফিরে দেখলো একজন সম্পূর্ণ অচেনা ভদ্রলোক যাকে সে চেনে না, হাতে একটা ছোট সুটকেস নিয়ে তার দিকে চাহিয়া আছে, মানে তাকিয়ে আছে। মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালাল। ক্যানভাসার হীরালালের এই পল্লী গ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা, যাইতেও ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেড হইয়া এই পল্লী গ্রামে নীত হইয়াছে। মানে ক্যানভাসার হীরালালের আসলে এই গ্রামে আসার কথা ছিল না, তার কোথায় যাওয়ার কথা ছিল? শহরে। কেন? জিনিস বিক্রি করতে। সে তাই যাচ্ছিল, কিন্তু ট্রেনে উঠে সে ঘুমিয়ে পড়েছিল। ঘুমিয়ে পড়তে ওভার ক্যারেড হওয়া মানে বেশি দূর চলে আসা, সে যে শহরে মানে যে স্টেশনে তার নামার কথা ছিল সেখানে না নেমে সে আরো বেশি দূর চলে এসে এই গ্রামে নীত হইয়াছে, মানে এসে পড়েছে। সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নাই, যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়া দেখিতেছে। মানে সে ফিরে যেতে চায়, কারণ তার তো এখানে আসার কথা ছিল না, তার তো শহরে যাওয়ার কথা, কিন্তু সন্ধ্যের আগে ফেরবার কোনো ট্রেন নেই। সেই জন্য মাঝের সময়টা শুধু শুধু নষ্ট না করে সে ভাবলো যদি কিছু বিজনেস হয়, মানে যদি কিছু তার বিক্রি বাটা হয়, সেই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরে দেখছে। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? বিস্মিত মানে অবাক হয়ে যাওয়া। অবাক হয়ে ভৈরব বলল, আপনি এখানে কোথা থেকে এলেন? মাজন আছে, ভালো দাঁতের মাজন, দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ, সব ভালো হয়ে যাবে মশাই, ভালো মাজন আছে। আচ্ছা, ক্যানভাসের হীরালাল কি করে? সে জিনিসপত্র বিক্রি করে, তাই তো? সে এখানেও কিন্তু তাই করছে, সে চেষ্টা করছে তার কাছে থাকা দাঁতের মাজনটা যেন বিক্রি হয়। সেই জন্য আমরা জানি যারা সেলসে থাকে, যারা
মানে বিক্রি বাটার জাতীয় ব্যবসায় থাকে, তারা যেরকমভাবে অ্যাডভার্টাইজ করে এখানে হিরালালও ঠিক সেইভাবেই অ্যাডভার্টাইজ করছে। কি বলছে? দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে। সেই জন্য সে ভালো দাঁতের মাজন আছে বলে তার কাছে থাকা মাজনটা বিক্রি করার চেষ্টা করছে। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এটা ভৈরব বলছে যে তা তো আছে বুঝলাম, কিন্তু আপনি কোথা থেকে এলেন? এই পাড়া গাঁয়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো। মানে ভৈরব তো আগে থেকেই রেগেছিল কাত্যায়নীর ওপর। তার উপর বাইরে বেরিয়ে এসে সে যখন দাঁত মাজছিল তখনই এইরকম একটা লোককে জিনিস বিক্রি করতে দেখে, এবং তার কাছে এসে জিনিস বিক্রি করার জন্য লোকটা বলছে দেখে সে আরো যেন রেগে গেল। সে বলল যে পাড়া গাঁয়ে আমরা শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো। তাতে হীরালাল কি উত্তর দিল? ব্যবহার করে দেখুন, ভালো মাজন। মানে হীরালাল কিন্তু এখনো ভৈরবকে কনভিন্স করার চেষ্টা করছে। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচু। মানে যে নিমের দাঁতনটা, মানে নিম গাছের ডালটা দিয়ে সে দাঁত মাজছিল, সেইটা চিবোতে চিবোতে ভৈরব বলল, কচু। হাসিয়া হীরালাল বলিল, আজ্ঞে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল, কে বলল? ভৈরব বলল কিন্তু। আপনার দাঁতগুলি তো খাসা। খাসা মানে ভালো। এই মাজনই ব্যবহার করেন নাকি? মানে ভৈরব হীরালালের ঝকঝকে দাঁতগুলো, এই যে হীরালাল হেসেছে তাতেও দাঁতগুলো দেখা গেছে, ভৈরব সেই দাঁতের দিকে তাকিয়ে সেই ঝকঝকে দাঁত দেখে, আচ্ছা পানে চাহিয়া মানে দিকে, দাঁতগুলির দিকে চেয়ে বলল, আপনার দাঁতগুলি তো খাসা, ভালো, এই মাজনই ব্যবহার করেন নাকি? তাহলে আমরা এত দূর অবধি কি দেখছি? যে ভৈরব তার বউ কাত্যায়নীর সঙ্গে ঝগড়া করে, কেন ঝগড়া হয়েছে? কারণ কাত্যায়নী একটা দামি শাড়ি কিনতে চায় এবং ভৈরব যেহেতু বেকার, আনএমপ্লয়েড, কাজেই তার সেই শৌখিন অর্থাৎ লাক্সারিয়াস শাড়িটা কিনে দেওয়ার সামর্থ্য নেই। সেই জন্য কাত্যায়নীর সাথে ঝগড়া করে সে বাড়ির বাইরে বেরিয়ে এসেছে, এবং সে যখন একটা নিম গাছের ডাল ভেঙে দাঁত মাজতে শুরু করেছে তখনই একজন লোক যে দাঁতের মাজন বিক্রি করছে সে এসে ভৈরবকে কনভিন্স করার চেষ্টা করছে যাতে ভৈরব দাঁতের মাজন কেনে, কিন্তু তাতে ভৈরব আরো বেশি রেগে যাচ্ছে। আজ এই অবধি থাক, নেক্সট পার্টে আমি বাকি যেটা রইলো সেটা আমি শেষ করে দেবো। তোমরা যদি পরের পার্টটা চাও তাহলে আমার চ্যানেলেই আরেকটা ভিডিওয়ে পেয়ে যাবে, কেমন?